সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বোটানি অর্থাৎ জীববিজ্ঞান প্রথম পত্র ষষ্ঠ অধ্যায় বায়োফাইটার টেরিডোফাইটার। আজকে আমাদের সর্বশেষ ক্লাস। গত ক্লাসে আমরা বায়োফাইটা তথা মসবর্গীয় উদ্ভিদ সম্পর্কে আলোচনা করেছিলাম, প্রাথমিক আলোচনাটা শেষ করেছিলাম। তো আজকে আমরা এই আলোচনাটা বাকিটুকু অংশ শেষ করব। গত ক্লাসটা যদি আমরা একটু মনে করার চেষ্টা করি, সেখানে আমরা দেখেছিলাম যে জীবনচক্র এবং জীবনচক্রের জন্য প্রয়োজনীয় দুটি ছবি তোমাদেরকে আলাদাভাবে আমি দিয়েছিলাম। ওই ছবির উপর ডিপেন্ড করে আমরা যে জীবনচক্রটা পড়েছিলাম সেটি ছিল টেরিডোফাইটার সবচেয়ে বড় যে শ্রেণী, মাসায়ের প্রতিনিধি হিসেবে সেমিবারবুলা তথা মস উদ্ভিদের জীবনচক্র। এখানে একটু লক্ষ্য করো, এখানে যে গত ক্লাসে আমরা লাস্টের দিকে একটা টপিক পড়েছিলাম যে বায়োফাইটাকে তিন ভাগে ভাগ করা যায়, তিনটা বিভাগে ভাগ করা যায়। হ্যাঁ, হেপাটিকি, অ্যান্থোরাসিরিটি, মাসাই। এর মধ্যে আমি বলেছিলাম যে মাসাই হচ্ছে সবচেয়ে বড় বিভাগ, 60% সদস্যই ছিল মাসাইয়ের। হ্যাঁ, আর মাসাইয়ের সদস্যগুলো হচ্ছে মসবর্গীয় উদ্ভিদ। সেখান থেকে বায়োফাইটার বাংলা নাম যেটা, বা বায়োফাইটাকে আমরা মসবর্গীয় বলি। ঠিক আছে, ওকে। তো এখন আমরা যে জীবন চক্রটা পড়েছিলাম, সেই জীবন চক্রে যে উদ্ভিদটাকে আমরা দেখেছিলাম সেটা ছিল সেমিবারবুলা মস উদ্ভিদ। সেমিবারবুলা মস উদ্ভিদ। এখন মস উদ্ভিদের জীবন চক্র দেখে আমরা বোঝার চেষ্টা করছিলাম যে যে ওদের জীবনটা কেমন হয় বা ওদের যৌনুক্রমটা কেমন হয়। হ্যাঁ, আমরা গত ক্লাসে এই ছবিটা দেখেছিলাম, তোমাদের নিশ্চয়ই স্মরণ আছে। গত ক্লাসে আমরা এই ছবিটা দেখেছিলাম এবং তোমাদেরকে সাপোর্টিং হিসেবে এই ছবিটা আমি দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, এটি হচ্ছে মস উদ্ভিদ, মাসায়ের সদস্য। কিন্তু আমাদের বইতে মাসায়ের সদস্যদের আলোচনা হয়নি, হয়েছে হেপাটিকি অন্তর্ভুক্ত রিক্সিয়ার আলোচনা। ঠিক আছে, অর্থাৎ বিভাগ 1 নম্বর যেটা হেপাটিকির অন্তর্ভুক্ত রিক্সিয়ার আলোচনা হয়েছে। রিক্সিয়া হচ্ছে থ্যালোফাইট উদ্ভিদ, অর্থাৎ এদের দেহকে মূলকাণ্ড পাতায় কি করা যাবে না, বিভক্ত করা যাবে না। কথাটা একটু বুঝিও। হ্যাঁ, এদের দেহকে মূলকাণ্ড পাতায় বিভক্ত করা যাবে না, থ্যালোফাইট উদ্ভিদ। ওকে। আর আমরা যে মাসায়ের সদস্যদের কথা জেনেছি তারা কিন্তু থ্যালোফাইট না। হ্যাঁ, তাদের দেহকে কাণ্ড পাতায় ভাগ করা যায়। কিসে ভাগ করা যায়? কাণ্ড পাতায় ভাগ করা যায়। ঠিক আছে, কিন্তু রিক্সা হচ্ছে থ্যালোফাইট উদ্ভিদ, অর্থাৎ দেহটাকে তুমি মূল কাণ্ড পাতায় কি করতে পারবে না, ভাগ করতে পারবা না। ওকে, তা আমি আগে পড়া শুরু করার আগে আমরা একটা বাস্তব রিক্সিয়া উদ্ভিদ দেখে নিই। এই ছবিটার দিকে লক্ষ্য করো, এটি হচ্ছে রিক্সিয়া। ঠিক আছে, এটা হচ্ছে রিক্সিয়া। তো এই যে রিক্সিয়া উদ্ভিদটা আমরা দেখছি, যেটা আমাদের চোখের সামনে আছে, হ্যাঁ, এটা দেখে কি আসলে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়? মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। ওকে, তাহলে আমাদেরকে এটা বুঝতে হবে। তো এই ধরনের উদ্ভিদকে, যে সকল উদ্ভিদকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, হ্যাঁ, তাদেরকে আমরা বলি থ্যালোফাইট। কি বলি স্যার? থ্যালোফাইট। তাহলে রিক্সিয়া থ্যালোফাইট উদ্ভিদ, সমাঙ্গ বর্গীয়। রিক্সিয়া থ্যালোফাইট উদ্ভিদ সমাঙ্গ বর্গীয়, এদের দেহকে মূলকাণ্ড পাতায় কি করা যাবে না, ভাগ করা যাবে না। এই ইনফরমেশনটা সবার আগে আমাদেরকে মাথায় নিতে হবে। নাম্বার 2 যে ইনফরমেশনটা নিতে হবে সেটা হচ্ছে রিক্সিয়া উদ্ভিদ পর্যবেক্ষণের জন্য সমগ্র রিক্সিয়াকে পর্যবেক্ষণ করার কোনো প্রয়োজন হয় না। যেমন ধরো তুমি একটা আম গাছ পর্যবেক্ষণ করবা, তোমাকে একটা আম গাছ পর্যবেক্ষণ করতে হলে সমগ্র আম গাছটাই দেখতে হবে, কারণ এর মূল একরকম, কাণ্ড একরকম, পাতা একরকম। কিন্তু যদি একটা এই উদ্ভিদটা সমগ্র দেহ একই রকম হয়,
তাহলে সমগ্র দেহ আর পর্যবেক্ষণ করার প্রয়োজন নেই। একটা নির্দিষ্ট অংশ নিয়ে পর্যবেক্ষণ করলে সমগ্র উদ্ভিদ সম্পর্কে ধারণা পাওয়া যাবে। আমার কথাটা বোঝা যাচ্ছে কিনা? আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে, ধরি আমরা আম গাছের মূলের গঠন দেখলাম। মূলের গঠনের সাথে কখনো আম গাছের কাণ্ডের গঠন মিল হবে না, কাণ্ডের গঠনের সাথে কখনো পাতার গঠন মিল হবে না। এই জন্য সমগ্র আম গাছকে আলাদা আলাদাভাবে পর্যবেক্ষণ করতে হবে। কিন্তু যদি বলি যে আমরা রিক্সিয়া উদ্ভিদটা পর্যবেক্ষণ করব, তো সমগ্র রিক্সিয়া পর্যবেক্ষণে কোনো প্রয়োজন হয় না। রিক্সিয়ার একটা ছোট্ট অংশ পর্যবেক্ষণ করলেই হয়, একটা ছোট্ট অংশ পর্যবেক্ষণ করলেই হয়। ঠিক আছে? তো এই যে একটা ছোট্ট অংশ পর্যবেক্ষণ করলেই হয়, যে অংশটা পর্যবেক্ষণ করলে সমগ্র উদ্ভিদ সম্পর্কে ধারণা পাওয়া যাবে, সেটাই হচ্ছে থ্যালাস। সেটাই হচ্ছে থ্যালাস। ঠিক আছে? তো তো রিক্সার একটা ছোট্ট অংশ পর্যবেক্ষণ করলে সমগ্র অংশ সম্পর্কে ধারণা পাওয়া যাবে। তাহলে আমরা একটা থ্যালাস নিয়ে আলোচনা করব। একটা থ্যালাস নিয়ে আলোচনা করলে আমাদের মূল জিনিসটা বুঝে যাব আমরা। প্রথমে একটা কনসেপ্ট ক্লিয়ার করছি, আবারও এটা মনে করা দিচ্ছি। রিক্সিয়া হচ্ছে হেপাটিকি বিভাগের অন্তর্গত। রিক্সিয়া হচ্ছে হেপাটিকি বিভাগের অন্তর্গত। অলরেডি বলা হয়েছে বায়োফাইটা তিনটা বিভাগ বিভক্ত। বায়োফাইটা তিনটা বিভাগে বিভক্ত। এই তিনটা বিভাগের মধ্যে প্রথমটা হলো হেপাটিকে। হেপাটিকের সদস্য হলো রিক্সিয়া। তো এখন যদি আমরা রিক্সিয়াকে পর্যবেক্ষণ করি, অর্থাৎ রিক্সিয়ার থ্যালাসকে পর্যবেক্ষণ করি, কি দেখতে পাবো? প্রত্যেকটি থ্যালাসের প্রান্ত বা শীর্ষ দুই ভাগ করা, এই জন্য বলা হচ্ছে দ্যাগ্র শাখা। কি বলা হচ্ছে? দ্যাগ্র শাখা। ঠিক আছে? হ্যাঁ, দ্যাগ্র শাখা বিশিষ্ট। আমাদের বইতে যে ছবিটা আমি তোমাদের দেখিয়েছি, এটা আমাদের বইতেও আছে। এই যে বইয়ের এই ছবিটা, ঠিক আছে, কালার ছবির মধ্যে এটা দেখলেও তোমরা বুঝবে। একটা অংশ যদি দেখো, হ্যাঁ, দেখবে যে মাথাটা দুভাগ করা। ওকে, মাথাটা দুভাগ করা, সেটাই হচ্ছে থ্যালাস। একটা থ্যালাসের মাথা দুভাগ করা, একটা অংশের মাথা দুভাগ হয়ে গেছে, এই জন্য বলা হচ্ছে দ্যাগ্র শাখা বিশিষ্ট। কয় শাখা? দ্যাগ্র শাখা। আবার যেটা দুভাগ হওয়া, তার ঠিক শীর্ষে একটা করে খাজ আছে, যেটাকে বলা হচ্ছে অগ্রস্থ খাজ। তার মানে নট অনলি এটা দ্যাগ্র শাখা বিশিষ্ট, বাট অলসো প্রত্যেকটা শাখার প্রান্তদেশে একটা করে খাজ আছে। মাঝখানে আছে মধ্যশিরা, যেটা দিয়ে সে কি তার পুষ্টি উপাদানটা ছড়িয়ে দেয়। এটা হচ্ছে বাহ্যিক গঠন, একদম সিম্পল। ঠিক আছে? এটা হচ্ছে বাহ্যিক গঠন। কিন্তু যদি আমরা অভ্যন্তরীণ গঠনটা চিন্তা করি, তাহলে কিন্তু এটা একটু ভিন্ন রকম। আচ্ছা, আমরা আরেকবার বাহ্যিক গঠনটা দেখিনি। প্রথম কথা, এদের সমগ্র দেহ একই রকম, তো সমগ্র দেহ পর্যবেক্ষণ করার কোনো প্রয়োজনই নেই। দেহের যে কোনো একটা অংশ পর্যবেক্ষণ করলে হয়, একটা খণ্ডক পর্যবেক্ষণ করলে হয়। ওই খণ্ডকটাকে আমরা বলছি থ্যালাস। এই থ্যালাসটা কি? দ্যাগ্র শাখা বিশিষ্ট। আবার প্রত্যেকটা শাখার উপর একটা করে ছোট খাজ আছে, যেটাকে বলা হচ্ছে অগ্রস্থ খাজ। কি বলা হচ্ছে? অগ্রস্থ খাজ। মাঝখান দিয়ে কি আছে? মধ্যশিরা। এই মধ্যশিরা দিয়ে পুষ্টি উপাদানটা ছড়িয়ে পড়ে। ঠিক আছে? আচ্ছা, তারপর তোমার এই এই তো, হ্যাঁ। আর এটা তো অবশ্যই নিজে খাদ্য নিজে প্রস্তুত করতে পারে সবুজ উদ্ভিদ, এ ব্যাপারে তো সন্দেহ নেই। ঠিক আছে? এখন ব্যাপারটা হচ্ছে, যদি আমরা এটার অভ্যন্তরীণ গঠন লক্ষ্য করতে যাই, এই হচ্ছে ছবি নাম্বার হচ্ছে 6.2। আচ্ছা, 6.2 ছবিটা বুঝার আগে আমাদেরকে বুঝতে হবে যে আমাদেরকে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে পার্শ্বীয় দৃশ্য। অর্থাৎ এটাকে আমাদেরকে পাশ থেকে দেখানো হচ্ছে, জিনিসটাকে আমাদেরকে পাশ থেকে দেখানো হচ্ছে। আমরা একটু আগে যেটা দেখছিলাম সেটা ছিল উপর থেকে। অর্থাৎ যদি আমি বলে হাতটা দেখো, একটু আগের ছবিটা ছিল উপর থেকে, এখন আমাদেরকে দেখানো হচ্ছে পাশ থেকে। পাশ থেকে দেখলে আমরা ঊর্ধ্বতলও বুঝবো, নিম্নতলও বুঝবো। ঠিক আছে? আমার কথাটা বুঝতে পারছো? ধরো আমি এই মাউসটা দিয়ে যদি বুঝাই, আমরা এতক্ষণ দেখছি উপর থেকে, আমাদেরকে উপর থেকে দেখানো হয়েছে, হ্যাঁ। আর এখন আমাদেরকে দেখাচ্ছে পাশ থেকে। পাশ থেকে দেখালে দেখো আমরা ঊর্ধ্বতলও বুঝবো, নিম্নতলও বুঝবো। তাহলে এই ছবিটা ক্লিয়ার। পাশ থেকে যখন আমাদেরকে একটা রিক্সিয়া খণ্ডক দেখানো হবে, এটা হচ্ছে তার ঊর্ধ্বতক, আর এটা হচ্ছে নিম্নতক। তো খেয়াল করো, ঊর্ধ্বতকটা হচ্ছে মসৃণ, কোনো প্রকার শাখা প্রশাখা বের হয়নি, কিন্তু নিম্নতকে শাখা প্রশাখাগুলো বের হয়েছে। এই শাখা প্রশাখাগুলো হচ্ছে রাইজয়েড। আমরা কিন্তু গত ক্লাসে পড়ছিলাম ওদের দেহকে কাণ্ড পাতায় ভাগ করা যায়, কিন্তু মূল নাই, মূলের পরিবর্তে কি আছে? রাইজয়েড। আচ্ছা, এটা দেহকে তো মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়ই না, কারণ অলরেডি আমরা বলেছি
হ্যাঁ, রিক্সিয়া হচ্ছে থ্যালোয়েড সমাঙ্গবর্গীয়, রিক্সিয়া হচ্ছে থ্যালোয়েড সমাঙ্গবর্গীয়। এটা দেহকে কি করা যাচ্ছে না, কোনো ক্রমেই ভাগ করা যাচ্ছে না। কিসে ভাগ করা যাচ্ছে না? কাণ্ডপাতায় ভাগ করা যাচ্ছে না, সেটা তো একটা বিষয় গেল। একই সাথে এটাও মনে রাখতে হবে যে মূল নাই, তাহলে মূল না থাকলে সেটা ভূমি থেকে খাদ্যবস্তু খনিজ লবণ কিভাবে শোষণ করবে? এই খাদ্যবস্তু খনিজ লবণ শোষণ করার জন্য সে ইউজ করে রাইজয়েড। এই খাদ্যবস্তু খনিজ লবণ শোষণ করার জন্য সে যেটা ইউজ করে সেটাকে বলা হচ্ছে কি, রাইজয়েড। ঠিক আছে স্যার, তাহলে রাইজয়েডের সাহায্যে, কিসের সাহায্যে? রাইজয়েডের সাহায্যে। আচ্ছা, আমি এখন এই পুরো থ্যালাসের প্রস্থচ্ছেদটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে এই থ্যালাসের প্রস্থচ্ছেদ যেটা আছে, এই প্রস্থচ্ছেদটাকে আমরা দুটো অংশে ভাগ করি। একটা হচ্ছে ফটোসিনথেটিক অঞ্চল, ঠিক আছে, আর আরেকটা হচ্ছে নিম্ন অঞ্চল। আবার তিন ভাগেও বলতে পারো, একটা হচ্ছে ফটোসিনথেটিক অঞ্চল, মাঝখানে একটা সঞ্চয়ী অঞ্চল, আর নিচে হচ্ছে নিম্নত্বক। তাহলে উপরে যেটা ফটোসিনথেটিক অঞ্চল, উপরের এটা, এই ফটোসিনথেটিক অঞ্চলে মূলত খাদ্য প্রস্তুতি হয়। ফটোসিনথেটিক অঞ্চলে মূলত খাদ্য প্রস্তুতি হয়। ঠিক আছে, একটু ভালো করে যদি লক্ষ্য করি, ফটোসিনথেটিক অঞ্চলে যে প্রথম কোষটা আছে, প্রথম কোষটা কিন্তু ক্লোরোফিলবিহীন, এটা আবরণীর কাজ করবে শুধুমাত্র। ভালো করে লক্ষ্য করো, এটা সাদা, ভেতরটা খালি, এটা শুধুমাত্র আবরণীর কাজ করবে, শুধুমাত্র আবরণীর কাজ করবে। কিন্তু এর পরের কোষগুলো দেখেছো ডট দেওয়া, ডট দিয়ে কি বুঝাইছে জানো? ডট দিয়ে বুঝাইছে যে ক্লোরোফিল বিশিষ্ট। কি বিশিষ্ট? ক্লোরোফিল বিশিষ্ট, অর্থাৎ নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারবে, নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারবে। তারপর ঊর্ধ্বত্বকটা যেহেতু ফাঁপা, আলোকরশ্মি ঊর্ধ্বত্বকটাকে ভেদ করে যখন নিম্নত্বকে পৌঁছাবে, অর্থাৎ এর নিম্নত্বক বলা যাবে না আসলে, অর্থাৎ প্রথম সারির কোষকে ভেদ করে যখন পরবর্তী সারির কোষগুলো সংস্পর্শে আলোক রশ্মি আসবে আর রাইজোয়েটের সাহায্যে পানি টেনে নেবে, তাহলে অবভিয়াসলি এই অঞ্চলে, অর্থাৎ প্রথম অংশে, অর্থাৎ উপরের অংশে কি তৈরি হবে? খাদ্যবস্তু তৈরি হবে। এই জন্য এটাকে বলা হচ্ছে ফটোসিনথেটিক অঞ্চল। এখানে লেখা আছে, দেখো কি বলা হচ্ছে, ফটোসিনথেটিক অঞ্চল। আবার বলছি, আমরা কি পড়ছি? রিক্সিয়া। রিক্সিয়া কি? রিক্সিয়ার একটা খণ্ডক, একটা থ্যালাস। এই থ্যালাসের প্রস্থচ্ছেদ পর্যবেক্ষণ করছে। পর্যবেক্ষণ করলে উপরে যে অঞ্চলটা পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে ফটোসিনথেটিক অঞ্চল। এই ফটোসিনথেটিক অঞ্চলে কি তৈরি হয়? খাদ্য তৈরি হয়। এবং খাদ্য তৈরির জন্য অবশ্যই ফটোসিনথেটিক অঞ্চলের কোষগুলো কি যুক্ত? ক্লোরোফিল যুক্ত। কি যুক্ত? ক্লোরোফিল যুক্ত, এক্সেপ্ট ঊর্ধ্বত্বকের একসারি কোষ। এক্সেপ্ট ঊর্ধ্বত্বকের একসারি কোষ। এই ঊর্ধ্বত্বকের কোষগুলো ছাড়া বাকি সবগুলো কোষ ক্লোরোফিল যুক্ত। তারা নিজের খাদ্য নিজেই প্রস্তুত করতে পারে, তারা নিজের খাদ্য নিজেই প্রস্তুত করতে পারে। ওকে, আচ্ছা, এই ঊর্ধ্বত্বকের কোষগুলো খাদ্য প্রস্তুতির কাজে নিয়োজিত। এরা খাদ্য প্রস্তুত করবে কিন্তু সঞ্চয় করবে না। তো স্যার, সঞ্চয়ের কাজটা কে করবে? সঞ্চয়ের কাজটা করবে এই কোষগুলো, নিচের কোষগুলো। এই নিচের কোষগুলো হচ্ছে প্যারেনকাইমা জাতীয় কোষ। কি জাতীয় কোষ? প্যারেনকাইমা জাতীয় কোষ। এবং এই কোষগুলোর মধ্যে খাদ্যবস্তু সঞ্চয়ে থাকবে, এই জন্য এটাকে বলা হচ্ছে সঞ্চয়ী অঞ্চল। দেখো লিখে আছে সঞ্চয়ী অঞ্চল প্যারেনকাইমা। ঠিক আছে, সঞ্চয়ী অঞ্চল প্যারেনকাইমা। ওকে, আচ্ছা, আবার এই কোষগুলো যে খাদ্যবস্তুটাকে সঞ্চয় করে রাখবে, হ্যাঁ, প্রয়োজনের সময় কিন্তু সমগ্র দেহেও কি করে দিবে? ছড়িয়ে দিবে। আর সঞ্চয় অঞ্চলে কোষগুলোর পরবর্তীতে নিচের থেকে যে কোষগুলো বের হয়েছে লম্বা লম্বা, সেগুলোকে বলা হচ্ছে রাইজয়েড। অলরেডি রাইজয়েড সম্পর্কে আমরা কিন্তু একটা আলোচনা করেছি গত ক্লাসে, যে রাইজয়েড এককোষী। এ দেখো এরকম এককোষী হয়, এখানে একটা মাত্র কোষ। কিন্তু এখানে দেখো আবার লেখা আছে মসৃণ, আবার এটার পাশে লেখা আছে অমসৃণ। তাহলে বেসিক্যালি এই দুইটার মধ্যে ডিফারেন্স কি? বোঝার চেষ্টা করো ঠান্ডা মাথায়, এই দুইটার মধ্যে ডিফারেন্স কি? এটাও এককোষী রাইজয়েড, এটাও এককোষী রাইজয়েড। এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে, এটা একদম সোজা, এটার মধ্যে কোনো ভাঁজ নাই, এটার মধ্যে ভাঁজ আছে। এই ভাঁজ থাকার কারণে এটাকে বলা হচ্ছে অমসৃণ। তাহলে রাইজয়েড এককোষী, মাথায় ঢুকাও, রাইজয়েড এককোষী, রাইজয়েড এককোষী। ঠিক আছে, একটা মাত্র কোষ, রাইজয়েড এককোষী, একটা মাত্র কোষ। ঠিক আছে, কিন্তু যদি কোনো প্রকার ভাঁজ না থাকে তখন সেটাকে বলা হচ্ছে মসৃণ, তখন সেটাকে বলা হচ্ছে মসৃণ। কিন্তু যদি কোনো প্রকার ভাঁজ থাকে তখন সেটাকে বলা হয় অমসৃণ, তখন সেটাকে বলা হয় অমসৃণ। আর যদি এই গঠনটা বহুকোষী হয়, এ দেখো বহুকোষী হয়, তখন তার নাম হচ্ছে স্কেল, তার নাম হচ্ছে স্কেল। ঠিক আছে, তাহলে স্কেল আর রাইজয়েড বেসিক্যালি একই জিনিস। স্কেল আর রাইজয়েড বেসিক্যালি একই জিনিস। ঠিক আছে, স্কেলে বাংলা হচ্ছে শল্ক,
স্কেল আর রাইজয়েড একই জিনিস, শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে নর্মাল যেটাকে আমরা রাইজয়েড বলছি সেটা হচ্ছে এককোষী, আর যেটাকে আমরা স্কেল বলছি সেটা হচ্ছে বহুকোষী। ঠিক আছে, তাহলে এই হচ্ছে গঠন, এই হচ্ছে অভ্যন্তরীণ গঠন, একদম সোজা। ঠিক আছে, এখন এই যে আমরা থ্যালাসের প্রস্থচ্ছেদটা পড়লাম, আচ্ছা আমি আরেকবার রিভিশন করি। উপরে ফটোসিনথেটিক অঞ্চলে খাদ্যবস্তু প্রস্তুত হয়, এরপর সঞ্চয়ী অঞ্চল, এখানে খাদ্যবস্তু জমা থাকে, আর নিচে যেগুলো বের হয়ে আছে সরু সূত্রাকার সেগুলোকে বলা হচ্ছে রাইজয়েড বা স্কেল। ঠিক আছে, এককোষী হলে রাইজয়েড আর বহুকোষী হলে স্কেল। এখন যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে এই পুরো গঠনটা যখন দেখা হয় অণুবীক্ষণ যন্ত্রে তখন মনে হয় যে এটা যকৃতের মতন, মানবদেহের যকৃতের মতন। বোঝার চেষ্টা করো, জাস্ট কল্পনা করা হয়, চিন্তা করা হয় দেখতে কেমন মানবদেহের যকৃতের মতন। কি মানবদেহের যকৃতের মতন? হেপাটিকি অন্তর্ভুক্ত সদস্যদের থ্যালাসের প্রস্থচ্ছেদ। হেপাটিকি বিভাগের অন্তর্ভুক্ত সদস্যদের বা প্রজাতিদের থ্যালাসের প্রস্থচ্ছেদ কিসের মতন? মানবদেহের যকৃতের মতন। সেখান থেকে নাম আসছে একটা লিভার ওয়ার্ড। ঠিক আছে, তাহলে লিভার ওয়ার্ডটা কি? এই হেপাটিক শ্রেণীর সদস্যদের লিভার ওয়ার্ড বলে কেন? এদের দেহ বা থ্যালাস আকৃতি মানব দেহের লিভারের সাথে কিছুটা মিল সম্পন্ন হয়, এরূপ নামকরণ করা হয়েছে। এটা একটা খুব কমন কোশ্চেন, হোয়াট ইজ লিভার ওয়ার্ড? সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে হেপাটিকি কথাটা উল্লেখ করতে হবে, অন্য কোনো সদস্য না, অনলি হেপাটিকি সদস্যদের থ্যালাসের প্রস্থচ্ছেদ পর্যবেক্ষণকালে তাকে দেখতে মানবদেহের যকৃতের অনুরূপ মনে হয়, মনে করতেছে আর কি, যকৃতের অনুরূপ। যকৃৎ আমরা কিন্তু জুলজিতে পড়েছি, হ্যাঁ, জুলজির 3য় অধ্যায়ে আমরা পড়েছি, যেটা আমাদের মানবদেহের শারীরতত্ত্বের প্রথম পার্ট ছিল, যেটা হ্যাঁ পরিপাকতন্ত্র। সেখানে কিন্তু আমরা যকৃতের গঠন পড়ছি। সেখানে আমরা কি দেখছিলাম? যে দেখতে কিসের মতন? মানবদেহের লিভারের মতন, যকৃতের মতন বলতেছে, মনে করা হচ্ছে। সেখান থেকে নাম আসছে লিভার ওয়ার্ড। ওকে, তাহলে এই ছিল রিকশিয়ার গঠন, একদম সিম্পল। রিকশিয়ার গঠনটা যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে আমরা এই জিনিসগুলাই অবজার্ভ করবো, এই জিনিসগুলাই দেখতে পাবো। ঠিক আছে, একদম সোজা একটা জিনিস। তো একটু আসো, আমি দাগিয়ে দিচ্ছি এখানে রিকশিয়ার প্রথম প্যারাটা একটু ভালো করে পড়বা। হেপাটিকে লিভার ওয়ার্ডটা আছে, লিভার ওয়ার্ডটাকে বক্স করে দাও। লিভার ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, আবাসস্থলটা রিডিং করলে হবে। ওকে, তারপর চলে আসো বাহ্যিক গঠন। বুঝিয়েছি বাহ্যিক গঠন 1 স্টার দাও। অভ্যন্তরীণ গঠন এটা ডাবল স্টার দাও, এটা মনোযোগ দিয়ে ভালো করে পড়বা। ঠিক আছে, আচ্ছা জনন একদম সোজা। ঠিক আছে, একদম সোজা। কিভাবে জনন হয়? হ্যাঁ, একটা হচ্ছে অঙ্গজ জনন। ঠিক আছে, অঙ্গজ জনন হচ্ছে তোমার যে কোনো একটা অংশ থেকে, রিকশিয়ার যে কোনো একটা অংশ থেকে নতুন করে একটা রিকশিয়া জন্ম লাভ করবে। কিংবা রাইজয়েড এইমাত্র পড়ছে যে এই রাইজয়েডের শীর্ষ প্রান্ত থেকে বা রাইজয়েডের অগ্রভাগ থেকে তোমার নতুন করে কি সৃষ্টি হয়? রিকশিয়া সৃষ্টি হয়। ঠিক আছে, ওটাকে গিমা বলে, ওটাকে বলা হয় গিমা। তাহলে অঙ্গজ জননটা একটু রিডিং করলেই হবে, সোজা। যৌনজনন অলরেডি তোমরা পড়ছো, যেহেতু আমরা গত ক্লাসে কি পড়ে ফেলছি তোমাদের মনে আছে? গত ক্লাসে আমরা যেহেতু জীবনচক্রটা দেখে ফেলছি, হ্যাঁ, তো জীবনচক্রটা যদি পারো তাহলে এটা তোমার জন্য একদম ইজি। সেখানে আমরা পড়ছিলাম জীবনচক্রের মধ্যে আমরা পড়ছিলাম এরা লিঙ্গধর উদ্ভিদ, মনে আছে? আমি ছবিটা আরেকবার দেখাচ্ছি, ছবিটা কিন্তু তোমাদেরকে আমি দিয়েছিও। এই ছবিটা লক্ষ্য করো, মাউস পয়েন্টারের দিকে তাকাও, লিঙ্গধর উদ্ভিদ। হ্যাঁ, এই যে পুং 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 আর এটাকে স্ত্রী, তাহলে পুংটা এবং স্ত্রীটার মধ্যে কি বিনিময় হবে? পুংটা এবং স্ত্রীটার মধ্যে শুক্রাণু ডিম্বাণু বিনিময় হবে, পড়ছি না আমরা গত ক্লাসে? তো অবশ্যই লিঙ্গধর উদ্ভিদ। ঠিক আছে, লিঙ্গধর উদ্ভিদ বলে খুব ইজিলি হ্যাঁ কি করে যৌনজনন করতে পারে। ঠিক আছে, তাহলে এটা যৌনজননের সম্ভব। আরেকটা ছবি দেখাচ্ছি তোমাদের, এই ছবিটা খেয়াল করো। হ্যাঁ, তোমার এটাই হচ্ছে তোমার জননের পূর্ব অবস্থা। ওকে, এটাই হচ্ছে জননের পূর্ব অবস্থা। এগুলো হচ্ছে তোমার অ্যান্থেরেডিয়াম। আমাদের চোখের সামনে এখন যেগুলো আছে সেগুলো হচ্ছে কি? অ্যান্থেরেডিয়াম।
এই যে এই ছবিটা লক্ষ্য করো, এই ছবিটা দেখলে তোমাদের কনসেপ্ট আরেকটু ক্লিয়ার হবে। এই ছবিটা দেখো, যে রিক্সিয়া থ্যালাস দেখাচ্ছে, এই দেখো থ্যালাসের উপরে, হ্যাঁ তোমার থ্যালাসের উপরে কি সৃষ্টি হবে, এটা হচ্ছে এই অ্যান্থেরিডিয়াম, এটা হচ্ছে আর্কিগোনিয়াম। অ্যান্থেরিডিয়াম হতে শুক্রাণু, অ্যান্থেরিডিয়াম হতে শুক্রাণু গিয়ে আর্কিগোনিয়ামে পতিত হবে, অ্যান্থেরিডিয়াম হতে শুক্রাণু গিয়ে আর্কিগোনিয়ামে পতিত হবে। তাহলে এটা তো ক্লিয়ার না, তাদের যে যৌনজনন সম্ভব। ঠিক আছে, কি সম্ভব? যৌনজনন সম্ভব। ওকে, তাহলে এই যৌনজননটাও একটু দেখে নিবে, একদম সোজা টিক চিহ্ন দিলাম। রিক্সার গুরুত্বটা একটু অদ্ভুত, যে কোথাও যদি রিক্সা জন্মায়, হ্যাঁ হ্যাঁ, তখন এটাকে আসলে কি ধরে জানো, ওই জায়গাটায় পরিবেশ দূষণ ঘটছে। কারণ এরা সাধারণত দূষিত পরিবেশে, অন্য যেখানে কোথাও যেখানে উদ্ভিদ জন্মাতে পারে না, সেখানে তারা জন্মাতে পারে। ধরো একটা নদীর তীরে আমরা দেখলাম যে রিক্সা জন্মাইছে, আমাদের ধরে নিতে হবে যে নদীর তীরবর্তী অঞ্চল দূষিত হয়েছে। দেখা যাবে যে আশেপাশে ট্যানারি আছে, আশেপাশে ময়লা আবর্জনার ভাগার আছে, যেখান থেকে ময়লা আবর্জনা প্রতিনিয়ত নদীর তীরে এনে ফেলতেছে। ঠিক আছে, তো জায়গাটা অন্য উদ্ভিদ জন্মাতে পারতেছে না। এই জন্য এটাকে বলা হয় পরিবেশ দূষকের সূচক। এই জিনিসটা একটু জেনে রাখবে, এটাকে বলা হয় পরিবেশ দূষকের সূচক বলা হয়, পরিবেশ দূষকের সূচক বলা হয়। রিক্সার গুরুত্ব এটা 1 স্টার দিচ্ছে, এটা আসে। ঠিক আছে, আর শনাক্তকারী বৈশিষ্ট্য এখন পারবে, যেহেতু তুমি গঠন পড়ে ফেলছো। শনাক্তকারী বৈশিষ্ট্যটা তোমার জন্য একদম ইজি। ওকে, তাহলে সুন্দর করে শনাক্তকারী বৈশিষ্ট্যটা দেখে নিবে, আর শনাক্তকারী বৈশিষ্ট্যটা পড়ে নিলে তোমার গঠনটাও আর একটু ইজি হয়ে যাবে। ঠিক আছে, শনাক্তকারী বৈশিষ্ট্যটা 1 স্টার দিচ্ছি। তাহলে এই ছিল আমাদের অধ্যায়। আমরা কিন্তু এর মধ্যে ফার্নটাও শেষ করেছি। ফার্নটা তোমাদের পড়া আছে, তোমাদের খেয়াল আছে তো? ফার্নটা পড়া আছে আমাদের। ঠিক আছে, ফার্নটা আমাদের পড়া হয়েছে। আর আমরা হোমওয়ার্ক দিয়েছিলাম, কিন্তু হোমওয়ার্কটা আমি এখনো পাইনি তোমাদের কাছ থেকে। হোমওয়ার্কটা আমাকে জমা দিতে হবে। তো এই ছিল আমাদের ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ে এই পড়াগুলো তোমরা খুব ভালো করে পড়বে, এবং ষষ্ঠ অধ্যায়ের আমাদের যে প্র্যাকটিস শিট আছে, এটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে।